হ্যাঁ এভরিওয়ান, আজকে আমরা তেজস্ক্রিয়তা নিয়ে কথা বলবো। এখান থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন্স কি, কিছু নিউমেরিক্যালস যেগুলো আসতে পারে সেগুলোকে দেখে নেবো এবং কিছু প্রমাণ যেগুলো ইম্পর্টেন্ট ডেরিভেশন আছে সেগুলোকে দেখতে হবে। তেজস্ক্রিয়তার সংজ্ঞাটা অ্যাকচুয়ালি দেখো কি বলছে। তেজস্ক্রিয়তা হলো সেই স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, স্বতঃস্ফূর্ত মানে যেগুলো নিজে থেকে হয়ে যায়, মানে বাইরে থেকে কোনো এক্সটার্নাল ফোর্স বা কোনো কিছু শক্তি অ্যাপ্লাই করতে হয় না, যার মাধ্যমে কোনো অস্থিতিশীল পরমাণু, যেরকম ইউরেনিয়াম ইউরেনিয়াম 235, সেরকম কেন্দ্রক কোনো বাহ্যিক প্রভাব বা কারণ ছাড়াই পরমাণু কেন্দ্র ভেঙে গিয়ে আলফা বিটা বা গামা রশ্মি নির্গত করে ধীরে ধীরে একটু স্থিতিশীল কেন্দ্রে রূপান্তরিত হয়, তাকে তেজস্ক্রিয়তা বলি। অর্থাৎ কোনো অস্থিতিশীল পরমাণু রয়েছে, ধরো ইউরেনিয়াম 235, অস্থিতিশীল মানে যে তারা আর স্টেবল থাকতে পারছে না, তারা নিজে নিজে ভেঙে যাবে, ভেঙে গিয়ে হালকা কিছু মৌলের পরমাণু তৈরি করবে, যেরকম বেরিলিয়াম এবং ক্রিপ্টন। এই ধরনের হালকা স্টেবল পরমাণু তার সাথে আলফা কণা, বিটা কণা, গামা কণা, এই জিনিসগুলোকে বের করবে এবং স্থিতিশীলতায় গিয়ে পৌঁছাবে। এবার এই জিনিসটা দেখেছিল কিভাবে? একবারে প্রথমে যখন কুরি, মানে মেরি কুরি বা রাদারফোর্ড, তারা যখন পরীক্ষা করছিলেন, বা বেকারেল যখন পরীক্ষা করছিলেন, তারা দেখলেন যে ধরো এরকম একটা কাঠের কাঠের বা কোনো একটা লিড ব্লক রয়েছে, তার ভিতরে কিছু রেডিও অ্যাক্টিভ সাবস্ট্যান্স, অর্থাৎ এই ধরনের কিছু বা রেডিয়াম বা ইউরেনিয়াম এই ধরনের কিছু সাবস্ট্যান্সকে নিয়েছে। তাদেরকে চার্জড কিছু পাথ, যেরকম পজিটিভ পাথ এবং নেগেটিভ পাথের মাঝখান দিয়ে পাস করানো হলো। যখন রশ্মিটাকে পাস করানো হলো, এই ফটোগ্রাফিক প্লেট, অর্থাৎ যেটা এক্স রে যে প্লেটে করে, সেই প্লেটে দেখা গেল যে এই দিক বরাবর কিছু পার্টিকেল আঘাত করেছে, পজিটিভ দিক নেগেটিভ দিক বরাবর কিছু পার্টিকেল অ্যাটাক করেছে, এবং একবারে সোজা সাপটা কোনো কিছু দিকে না বেঁকে সোজা একটা পার্টিকেল বেরিয়ে গেছে। অবভিয়াসলি যেটা পজিটিভ দিক বরাবর চলে গেছে সেটা নেগেটিভ পার্টিকেল নিশ্চয়ই, তবে পজিটিভ দিকে অ্যাট্রাক্ট করে এখানে বেঁকিয়ে দিয়েছে। নেগেটিভ দিকে বরাবর আলফা মানে একটা পার্টিকেল রয়েছে যার পজিটিভ আধার নিশ্চয়ই, তবেই সে নেগেটিভ দিক বরাবর গেছে, এবং একটা পার্টিকেল যে পার্টিকেলের কোনো কোনো রকম চার্জেস নেই, সে সোজাসাপটা বেরিয়ে চলে এসছে। তো তিন ধরনের পার্টিকেল আমরা মোট পাচ্ছি, আলফা বিটা এবং গামা পার্টিকেল। তেজস্ক্রিয়তা আলফা বিটা গামা পার্টিকেল নিয়ে পরবর্তীকালে রয়েছে। বাট এখন যেটা দরকার আমাদের, সেটা হচ্ছে তেজস্ক্রিয় ক্ষয়ের সূত্র বা তেজস্ক্রিয় ক্ষয়ের বিঘটন সূত্র আমাদেরকে লেখো। দেখো, আমাদের তেজস্ক্রিয় ক্ষয়ের সূত্রটা আমি পরে রয়েছে, যে কীভাবে লিখবে না লিখবে সেসব পরে রয়েছে। আপাতত কী জিনিস এবং কীভাবে সেগুলোকে দেখবো সেটা দেখা যাক আগে। আচ্ছা, সবার আগে দেখো যে আমাকে প্রমাণ করতে হবে যে তেজস্ক্রিয় ক্ষয়ের সূত্রটা কি। আমাদের বলছে, ধরে নাও যে কিছু পরিমাণ পার্টিকেল N0 পরিমাণে কিছু তেজস্ক্রিয় পার্টিকেল রয়েছে, তারা কিছু সময় পর ভেঙে গিয়ে অল্প কিছুটা পার্টিকেল মানে এন পরিমাণে পার্টিকেল দিচ্ছে। তাহলে টি সময় পর ধরো এন পরিমাণে পার্টিকেল দিয়েছে আমার, মানে ভাঙতে 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 এই পরিমাণে পার্টিকেল অবশিষ্ট রয়েছে। প্রথমে N0 ছিল, ভাঙতে ভাঙতে এন হয়ে গেছে। কোনো এক মুহূর্তে ডিটি সময়ে তার পার্টিকেল ভাঙার যে সক্রিয়তা সেটা হচ্ছে ডিএনডিটি। ডিটি সময়ে ধরো ক্ষুদ্র একটা অংশ ভেঙেছে, ডিএনডিটি। তাহলে আমরা বলবো যে ডিএনডিটি বা সক্রিয়তা বলে এটাকে, সেটা ভ্যারি করবে এন, অর্থাৎ অক্ষত পরমাণু সংখ্যার সাথে। যত বেশি অক্ষত পরমাণু হবে বিক্রিয়ার হার তত বেশি হবে। অর্থাৎ তুমি ধরো 1 কিলো পরিমাণে ইউরেনিয়াম রয়েছে, সেটা যত তাড়াতাড়ি না বিঘটন হতে শুরু করবে, 1 গ্রামের ক্ষেত্রে একটু কম তাড়াতাড়ি হবে। সেটাই বলছে, যত বেশি অবশিষ্ট পরমাণু আছে তত তাড়াতাড়ি আমার বিঘটনটা ঘটতে হবে। এবার ডিএনডিটি আমাদেরকে জানি আমরা যে ভ্যারি তুললে আমাদের নতুন একটা কনস্ট্যান্ট বসে, সেটা মাইনাস ল্যামডা ইন্টু এন। মাইনাস কেন? কারণ হচ্ছে এই নেগেটিভ চিহ্নটা আমাদের বোঝায় যে মানটা ধীরে ধীরে কমছে। যদি পজিটিভ হতো সেটা ইনক্রিজ হতো, মানে সূচকীয় পজিটিভ ভ্যালু হতো, বাট এটা নেগেটিভ মানে সেটা কমছে মান। যেখানে ল্যামডাটাকে আমরা ডিকে কনস্ট্যান্ট বলবো, ডিকে কনস্ট্যান্ট বলা হয় এটাকে, ক্ষয় ধ্রুবক। ল্যামডাটাকে বাংলাতে তোমাদের ক্ষয় ধ্রুবক বলে। এর পিডিএফটা স্যার কি পাবো? এর পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে যাবে, সেখানে যাও, সেখান থেকে তোমরা এটা কালেক্ট করে নিতে পারবে। বা ডিএন বাই এন নিচে নিয়ে চলে আসুন স্যার, মাইনাস ল্যামডা ইন্টু টি করতে পারি স্যার, দুদিকে ইন্টিগ্রেট করতেই পারি। প্রথমে কত ছিল? N0 পরিমাণে ছিল পার্টিকেল, প্রথমে N0 ছিল, এখন কত হয়েছে? এন পরিমাণ হয়েছে। কত সময়ে? 0 টু টি সময়ে হয়েছে এটা। তাহলে আমরা জানি এটা হয়ে যায় এলএন এন, এটা অন্য একটা ধরতে হতো, বাট ঠিক আছে, কোনো অসুবিধা নেই। N0 উপরে এন বা ল্যামডা ইন্টু টি। আচ্ছা, এটা কত আসবে আমাদের? এল এন এন বাই এন নট ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইন্টু টি, বা এন বাই এন নট ইকুয়াল টু, দেখো সরি এলএন আছে এখানে, এটা মাইনাস ল্যামডা ইন্টু টি ছিল, সরি একটু ভুলে গেছে। এলএন যদি তুলি ই টু দি পাওয়ার এদিকে চলে আসবে, মাইনাস ল্যামডা ইন্টু টি পড়ে থাকবে, বা এন ইকুয়াল টু, মানে অবশিষ্ট পরমাণু সংখ্যা N0 প্রথমে যতটা ছিল ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইন্টু টি এর সাথে সমান হবে। এটাই আমাদেরকে প্রমাণ করতে অনেক সময় দেয় পরীক্ষাতে 2 নম্বরের, যে এটা প্রমাণ করো বা সূচকীয় সূত্র প্রমাণ করো, তখন তোমাকে এটা করতে হবে। আচ্ছা, এর একটা গ্রাফ আছে, সাধারণত আসে না গ্রাফটা, বাট হ্যাঁ আসতেও পারে। এই গ্রাফে ধরে নাও এই দিক বরাবর রয়েছে আমাদের অক্ষত পরমাণুর সংখ্যা এন, এবং এদিকে আছে আমাদের টি, সময়টি। অক্ষত পরমাণুর সংখ্যা কী হবে? একটা সময় হায়েস্ট ছিল
N0 পরিমাণে ছিল, তারপর কী হবে, তারা ধীরে 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 কমতে থাকবে, যত সময় বাড়বে তত কমতে থাকবে, এবং এটা টাচ করবে না, ভালো করে টাচ করবো না বলে আমি টাচ করিয়ে দিলাম, এটা টাচ করবে না অ্যাকচুয়ালি, এটা সোজা ধাপটা এইভাবে, কি হচ্ছে 1 মিনিট দ্বারা, এটা টাচ করবে না, এটা এখানে আমার স্লিপ খাচ্ছে প্যাডটা, এরকম টাচ করবে না, এরা বেরিয়ে সোজা চলে যাবে, কারণ এদের ইনফিনিটি টাইমে গিয়ে তারা শেষ হয়। দেখা যায় যে তেজস্ক্রিয় বিঘটন অর্ধেক সময় পরপর, মানে আমরা অর্ধায় ক্যালকুলেট করে দেখবো যে এক একটার 5,000 বছর বা আরও বেশি টাইম, তার মানে অর্ধেকটা হতে 5,000 বছর, আরও অর্ধেকটা হতে আরও 5,000 বছর, এইভাবে ধীরে ধীরে ইনফিনিট টাইমে গিয়ে তারা শেষ হয়। তো এটা টাচ করবে না, ঠিক আছে। এখানে হচ্ছে N0 সর্বোচ্চ পরমাণু ছিল, সেখান থেকে কমতে কমতে এসছে। এটা হচ্ছে আমাদের সূচকীয় সূত্র, এটাকে অনেক সময় তেজস্ক্রিয় ক্ষয়ের সূচকীয় সূত্র বলে, ঠিক আছে। তোমাকে যদি বলে তেজস্ক্রিয় ক্ষয়ের সূত্র বা সূচকীয় সূত্র লেখো, তখন তুমি কি লিখবে, যে কোনো মুহূর্তে তেজস্ক্রিয় পরমাণুগুলির বিঘটনের হার, ডিএনডিটিকে বলা হয় বিঘটনের হার, বা এটার নাম সক্রিয়তা, কিন্তু ভালো করে মনে রাখবে, এটার নাম কিন্তু সক্রিয়তা। এই বিঘটনের হার ওই মুহূর্তে অবশিষ্ট অক্ষত পরমাণুগুলির মোট সংখ্যার সমানুপাতিক। অক্ষত পরমাণু হচ্ছে এন সংখ্যার সমানুপাতিক, অর্থাৎ ডিএনডিটি ভ্যারিসাস এন, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাপার। এবার তোমাকে যদি বলে প্রমাণ করো, তাহলে তুমি প্রমাণ কোথা থেকে করবে, প্রমাণ এটা থেকে করে নেবে, ব্যাস হয়ে গেল। এবার আমাদের সক্রিয়তা, যেটা বলছিলাম, সক্রিয়তা মানে হচ্ছে কোনো তেজস্ক্রিয় পদার্থ একক সময়ে সংঘটিত মোট ক্ষয়, অর্থাৎ একক সময়ে কতটা সে ক্ষয় হচ্ছে, যেটা ডিএনডিটি আলটিমেটলি, সেটা কত হয়ে যায়, যেহেতু আমাদের মানটা আমরা নিচ্ছি জাস্ট সক্রিয়তাটা, সেটা হয়ে যায় ল্যামডা ইন্টু এন, মড দিয়েছি কারণ নেগেটিভ চিহ্নটা তুলে দিয়েছি, কেন, জাস্ট মানটাকে দরকার আমার এখন। সক্রিয়তা বা এটাকে বলা হয় অ্যাক্টিভিটি, অনেক সময় এটা দিয়ে কোয়েশ্চেন্স আসে, তোমাদের নিউমেরিক্যাল আমি করিয়ে দেবো, এটাকে বলা হয় অ্যাক্টিভিটি, হয়েছে। তাহলে এ ইকুয়াল টু, বা এটাকে আমি লিখতে পারি ডিএনডিটি ইকুয়াল টু এ সক্রিয়তা ল্যামডা এন। আচ্ছা, এর এসআই একক কি, এর এসআই একক হচ্ছে বেকারেল, বেকারেল হচ্ছে এসআই একক, এবং পুরোনো একটা একক ইউজ করা হতো 20, সেই 1 ইকুয়াল টু 3.7 ইন্টু 10⁻10 বিঘটন পার সেকেন্ড, বা এটাকে বলা যেতে পারে 3.7 ইন্টু 10⁻10 বেকারেল, তাই না, কারণ 1 বেকারেল ইকুয়াল টু 1 বিঘটন পার সেকেন্ড, তার বিঘটন পার সেকেন্ডকে আমি বেকারেল লিখে দিতে পারি, তাহলে 1 ইকুয়াল টু কত আসবে, 3.7 10⁻10 বেকারেল। ক্লিয়ার? চলো পরের জায়গাতে যাই। এবার আছে আমাদের অর্ধায়ু। অর্ধায়ু মানে হচ্ছে যে সময় পর এই N0 পরিমাণে আগে ছিল, এখন N0/2, অর্থাৎ অর্ধেক হয়ে যাবে। যে সময় পর আগে ছিল 10 গ্রাম, এখন হয়ে গেছে আমার 5 গ্রাম, যে সময় পর আমার হচ্ছে, সেই সময়টাকে, যেটাকে আমরা টি হাফ বলে চিহ্নিত করি, সেই সময়টাকে আমরা অর্ধায়ু বা হাফ লাইফ বলবো। এবার এটার ফর্মুলা বের করে নেওয়া যাক, অর্ধায়ুর ফর্মুলাটা। চলো, আমরা দেখছি যে এন ইকুয়াল টু, এটা আমরা ফর্মুলাটা বের করেছিলাম, N0 e⁻ ল্যামডা ইন্টু টি। এবার যদি টিটা টি হাফ হয়, অর্থাৎ অর্ধায়ু আমি দেখতে চাইছি, সেই অর্ধায়ুটা যদি বের করতে চাই, তাহলে কীরকম দাঁড়াবে আমাদের, তাহলে আমাদের এনটা কত হয়ে যাবে সেক্ষেত্রে, অর্ধায়ুর ক্ষেত্রে অবশিষ্ট পরমাণুর সংখ্যা কত হবে, N0/2, এন মানে তো হচ্ছে অক্ষত পরমাণুর সংখ্যা, সেটা কত, অর্ধেক হয়ে যাচ্ছে, তাহলে এনের জায়গায় আমরা N0/2 লিখে দিতে পারি, বা N0 e⁻ ল্যামডা ইন্টু টি হাফ হলো, বা N0 কেটে গেল, হাফ ইকুয়াল টু e⁻ ল্যামডা ইন্টু টি হাফ, বা দুদিকে আমি ln নিয়ে নিতে পারি, দুদিকে ln নিয়ে নাও, ln হাফ ইকুয়াল টু কত থাকবে, ln e⁻ ল্যামডা ইন্টু টি হাফ হলো। আচ্ছা, এটা উপরে গেলে নেগেটিভ, আর এটা তোমার নেগেটিভ বেরিয়ে আসছে, তাহলে নেগেটিভ নেগেটিভ উড়ে যাবে, তাহলে ln2 ইকুয়াল টু কত থাকবে, এটা -ln2 তুমি লিখতে পারো, মাইনাস ল্যামডা টি হাফ, এবার মাইনাস মাইনাস কেটে যাবে, যেটা বলছিলাম, বা অর্ধায়ু টি হাফ ইকুয়াল টু কত পড়ে থাকবে আমাদের, ln2 বাই ল্যামডা। এটার একটা আছে, ln2 এর ভ্যালু হচ্ছে 0.693 বাই ল্যামডা। এটা হচ্ছে আমাদের অর্ধায়ু এবং ক্ষয় ধ্রুবকের মধ্যে সম্পর্ক। যদি তোমাকে কোয়েশ্চেন্স আসে অর্ধায়ু এবং ক্ষয় ধ্রুবকের মধ্যে সম্পর্ক লেখো, আমরা কি লিখবো, অর্ধায়ু ক্ষয় ধ্রুবকের মধ্যে সম্পর্ক আমরা এটাকে লিখবো। ক্লিয়ার? যদি না ক্লিয়ার থাকে তাহলে চ্যাটে জানাবি, যে ক্লিয়ার নেই জায়গাটা একবার বলে দিন, আমি চ্যাটেতেই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এটা আমাদের কোশ্চেন্স কিন্তু আসে, এগুলো ইম্পর্টেন্ট, যেগুলো করাচ্ছি এই টাইমে তো সব কিছু 100% করানো সম্ভব নয়। যেগুলো ইম্পর্টেন্ট, যে নিউমেরিক্যালগুলো, যে থিওরিগুলো ইম্পর্টেন্ট, তোদের সেগুলোই করানো হচ্ছে, তো সেটা একটু মাথায় রেখে চলিস। এবার অর্ধায়ু যদি সংজ্ঞা আসে কী বলবি, অর্ধায়ু হলো সেই সময় যার মধ্যে কোনো তেজস্ক্রিয় পদার্থর অক্ষত নিউক্লিয়াসের সংখ্যা তার প্রাথমিক মানের অর্ধেক নেমে আসে, অক্ষত পরমাণুর সংখ্যা তার প্রাথমিক মানের অর্ধেক নেমে আসে, তবেই তো অর্ধায়ু বলবো বা হাফ লাইফ বলবো তাকে। তার ফর্মুলাটা কি আসে, টি হাফ ইকুয়াল টু 0.693 বাই ল্যামডা, যেটা বলেছিলাম। ক্লিয়ার? এর যদি প্রমাণ করতে বলে, কোথা থেকে করবি প্রমাণটা, এর প্রমাণ করতে বললে আমরা প্রিভিয়াস পেজে চলে যাব,
এটা প্রমাণ করতে বলে আমরা প্রিভিয়াস পেজে যাব, এখান থেকে এটাকে প্রমাণ করে নেবো যে এটা ইকুয়াল টু এটা আসছে। ক্লিয়ার? ঠিক আছে, চলো এবার গড় আয়ু কী জিনিস। গড় আয়ুটা মনে রাখবি আমাদের দুটো তিনটে রয়েছে দেখ। একটা হচ্ছে আমাদের কাছে তোর এন ইকুয়াল টু এন জিরো ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, একটা হচ্ছে টি হাফ ইকুয়াল টু 0.693 বাই ল্যামডা। এখানে আছে গড় আয়ু। গড় আয়ুর সংজ্ঞাটা কি দেখ, ভালো করে বুঝবি। গড় আয়ু হলো কোনো তেজস্ক্রিয় পদার্থের একটি নিউক্লিয়াসের ক্ষয় হওয়ার আগে গড়ে যত সময় স্থায়ী থাকে, মানে পুরো ডিকে হয়ে যাচ্ছে, মানে এন জিরো থেকে পুরো শেষ হয়ে যাচ্ছে, সেটা হবে ইনফিনিটি টাইমে, মানে চলতেই থাকছে, চলতে অর্ধেক 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 করে চলতেই থাকছে। ইনফিনিটি টাইমে হলেও যে সময় যতটা সময় তার গড় অস্তিত্ব থাকে সেটাকে বলা হয় গড় আয়ু। সংজ্ঞাটা দেখতে পাবি। এবং গড় আয়ু টাউকে কীভাবে লেখা হয়, 1/λ। এটা একটা সূত্র রয়েছে যে টাউ ইকুয়াল টু 1/λ। এটা আসছে কোথা থেকে সেটা আমি আলোচনা করে দিচ্ছি, বাট গড় আয়ুর মানে হচ্ছে এটা। এবার গড় আয়ু এবং অর্ধায়ুর মধ্যে তোমাকে সম্পর্ক জিজ্ঞেস করেছে। গড় আয়ু অর্ধায়ুর মধ্যে সম্পর্ক কীভাবে করব? আচ্ছা, আমি দেখতে চাইছি প্রথমে ছিল আমাদের N0 পরিমাণে পরমাণু, এবার বিঘটন হয়ে মানে কিছু সময় পর ডিএন পরিমাণে পড়ে রয়েছে, ঠিক আছে। এবার আমি দেখতে চাইছি যে টি সময় পর ডিএন ডিএন করে করে যোগ হয়ে হয়ে যাচ্ছে, অর্থাৎ ডিএন ভাঙছে, আবার ডিএন ভাঙছে, আবার ডিএন ভাঙছে, আবার ডিএন ভাঙছে, এইভাবে ডিএন ভাঙতে ভাঙতে যাচ্ছে মোট টি সময়। তাহলে টোটাল কত সময় পরে হবে এটা? সেটা হবে এটা ডিএনডিটি, মানে কত সময় পর শেষ হবে, অর্থাৎ গড় আয়ুটা কত হবে তার। তার গড় আয়ু হবে যে টোটাল যে পরিমাণে আয়ু, মানে যতটা টাইম লেগেছে তার, এটা ডিএন ভাঙতে লেগেছে ডিএন ডিএন, মানে এরকম ডিএন ডিএন ভাঙতে ভাঙতে টি সময় ধরে রয়েছে। তাহলে একক সময়ের জন্য কত হচ্ছে ডিএন, টি সময়ের জন্য মোট কত সময় লাগছে ডিএন ইন্টু টি হয়েছে বাই এন নট। এন নট মানে হচ্ছে মোট পরমাণু যে সংখ্যা, এটা করলে আমি গড় পেয়ে যাই। গড় হয় না যে তোদের ক্লাসে 10 জন রয়েছে, সবার বয়স হচ্ছে তোর কারো 10, কারো 12, 10-12 তো অনেক কম হয়ে গেল, 17, কারো 18, এরকম করে। গড় কী করবি তোরা, যে 10 জনের হচ্ছে তোর গড় আয়ু 17 বছর, 10 × 17 বাই এরকম করে করে সবকটা যোগ করে টোটাল সংখ্যা দিয়ে ভাগ করে দিই। এখানেও সেটা করি, যে সমস্ত ডিএনগুলোকে আমরা গুণ করে টিএস করেছি, বাই N0 দিয়ে ভাগ করে দিয়েছি, আমি পেয়ে গেছি যে গড় আয়ু কত। ঠিক আছে, এবার 0 থেকে কত টাইম ধরে চলতে, এটা ইনফিনিটি টাইম ধরে চলছে, হয়েছে। এবার তোরা বলবি যে ডিএন ইকুয়াল টু স্যার ডিএনডিটি ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, সরি ভুল বললাম, ডিএনডিটি ইকুয়াল টু মাইনাস ল্যামডা ইন্টু টি ছিল, বা এখান থেকে স্যার ডিএন ইকুয়াল টু পাচ্ছিলেন মাইনাস ল্যামডা ইন্টু এন ছিল, বা ডিএন ইকুয়াল টু মাইনাস ল্যামডা ইন্টু এন ইন্টু ডিটি। স্যার এটাকে আরেকটু মডিফাই করা যাবে, মাইনাস ল্যামডা এনের জায়গায় N0 ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, এটা একটা সূত্র ছিল, ইন্টু ডিটি, ডিএনের জায়গায় এটা বসানো যায়। এবার আমি যদি গোটা সূত্রটাতে এখানে বসাই টিএ ইকুয়াল টু 0 টু ইনফিনিটি, ডিএনের জায়গায় কত বসাবো, মাইনাস ল্যামডা এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি হয়েছে, ইন্টু ডিটি, পাশে আর একটা টি পড়ে রয়েছে, বাই N0 আমাদের রয়েছে, N0 N0 কাটবে। গোটাটা যদি আমরা ক্যালকুলেট করি আমরা পাবো এটা 1/λ। এটাকে মনে রাখতে হবে তোদের। স্যার এতগুলো করার দরকার রয়েছে? দরকার নেই। এতগুলো ইন্টিগ্রেশন করার দরকার রয়েছে? নেই দরকার। আমি বলছি জাস্ট অ্যান্সারটা লিখে দিয়ে আসবো এখান থেকে, আমাকে নাম্বার দিয়ে দেবে যে এটার আমরা ইন্টিগ্রেশন করলে এটা পাই, টি ইকুয়াল টু 1/λ হয়েছে। এবার এখানে আমাকে বলবে যে এখানে আর একটা সংজ্ঞা তৈরি হয়, আর একটা সংজ্ঞা কীরকম তৈরি হয়, গড় আয়ু যদি হয়, মানে গড় আয়ুর ক্ষেত্রে কী জিনিস দাঁড়াবে একটুখানি দেখে নাও। গড় আয়ুর ক্ষেত্রে এন ইকুয়াল টু N0 ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, মানে অক্ষত পরমাণুর সংখ্যা। এবার টি এর জায়গায় আমরা কি লিখবো, যে টি এ গড় আয়ু যেহেতু ঘটেছে, বা এই জায়গাটাতে এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইন্টু টি এর জায়গায় 1/λ আমরা বসিয়ে দেবো, দিয়ে ক্যাটাগরি হয়ে যাবে, কত পড়ে থাকবে N0 বাই ই, কেন ই টু দি পাওয়ার -1 পড়ে থাকছে ওপরে, -1 মানে নিচে চলে আসবে, তাহলে এন ইকুয়াল টু N0 বাই ই। গড় আয়ুর ক্ষেত্রে এটাও বলা যায় সংজ্ঞা, যে সময় পর অক্ষত পরমাণুগুলি মোট পরমাণুর 1/e অংশ হয়, ভালো করে বোঝো, যে সময় পর অক্ষত পরমাণুগুলি মোট পরমাণুর 1/e অংশ হয় তাকে আমরা গড় আয়ু বলবো, যে সময় পর। সূত্রটা আশা করি বোঝা গেছে কীভাবে নিয়ে এলাম। ক্ষুদ্র ক্ষুদ্র ডিএন 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 টি সময় ধরে চলছে আমার বিক্রিয়া, তাহলে মোট কত সময় লেগেছে বিক্রিয়া হতে, ডিএন ইন্টু টি। ইন্টিগ্রেট করবো 0 থেকে ইনফিনিটি, কেন করছি, কারণ ইনফিনিটি সময় ধরে সে চলতেই থাকছে, তেজস্ক্রিয় বিক্রিয়া চলতেই থাকে। ওই জন্য যে সমস্ত জায়গাতে তেজস্ক্রিয় বিকট, মানে যেরকম ধর হিরোশিমা নাগাসাকি যেখানে বোমা পড়েছে, সেই জায়গাগুলোতে রেডিয়েশন কমানো এতটা চাপ, কারণ একবার রেডিয়েশন বেরিয়ে গেলে তারা অনন্ত সময় ধরে চলতে থাকে এবং রেডিয়েশন ছড়াতে থাকে।
তো নিউক্লিয়ার ডাস্টগুলোকে কালেক্ট করে করে যেতে হয় আমাদের, মানে সরকার সেটা করে। আচ্ছা, এবার গড় আয়ু, এটা তো বলে দিলাম আমি গড় আয়ু মানে জায়গাটা। এবার গড় আয়ু এবং অর্ধায়ুর মধ্যে পার্থক্য যদি বলে আমরা কি করব? পার্থক্য এটা তোমরা পড়ে নেবে, যে গড় আয়ু অর্ধায়ুর পুরো পার্থক্য আমি পিডিএফটা দিয়ে দেবো তোমাদেরকে, যদি চলে আসে, আসার চান্স কম, বা যদি চলে আসে এটা করে নেবে। আচ্ছা, এখান থেকে আমরা নিউমেরিক্যালসে যাব, বাট আর একটা আমি ইম্পর্ট্যান্ট ফর্মুলা ঠিক না, বাট ক্যালকুলেশন আমি তোমাদেরকে বলে দিতে চাই। আচ্ছা দেখো, আমরা জানি এন ইকুয়াল টু এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, এটা আমরা পেয়েছি, মানে যে সূত্রটা আমরা ডেরিভেশন করেছি সেখান থেকে পেয়েছি। বা এন বাই এন নট ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, এখানে আমি টি হাফকে ঢোকাতে চাইছি, টি হাফ মানে যে অর্ধায়ু তাকে ঢোকাতে চাইছি, এবং টি হাফ ঢোকাতে চাইলে এখানে টি পড়েছিল, নিচে আমাকে একটা টি হাফ দিয়ে ভাগ করে দিতে হবে। এবার এই জায়গাটা চেনা চেনা লাগছে, ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি হাফটাকে কেন চেনা চেনা লাগছে, তার কারণ এটার ভ্যালু হচ্ছে 2। স্যার এটা কোথা থেকে পেলেন আপনি? এটা যখন অর্ধায়ু পড়িয়েছিলাম, যখন আমরা অর্ধায়ু পড়ালাম, তখন ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি এর ভ্যালু, সরি ভুল বললাম, মাইনাস ল্যামডা টি এর ভ্যালু কত পেয়েছিলাম? হাফ পেয়েছিলাম। দেখো এখান থেকে, যদি না এই জায়গাটা মনে থাকে তাহলে আরেকবার ভিডিওটা রিওয়াইন্ড করো, দিয়ে দেখে নাও, এটার ভ্যালু আমরা পেয়েছিলাম কিন্তু হাফ। ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি হাফের ভ্যালু এটা পেয়েছিলাম কত? এটার ভ্যালু পেয়েছিলাম আমরা হাফ। তাহলে এই জায়গাতে আমরা বসিয়ে দিতে পারবো এন বাই এন নট, এটা আমাদের ক্যালকুলেশন, অর্থাৎ আমাদের যে নিউমেরিক্যালসগুলো লাগবে সেখানে এই ফর্মুলাগুলো কিন্তু লাগবে 1/2 টি বাই টি হাফ। এই জায়গাটা আমাদেরকে কিন্তু বলে দেবে না যে এটা প্রমাণ করো, বাট এটা আমাদের লাগবে নিউমেরিক্যালসের জন্য। তাহলে আমাদের মোট কটা ফর্মুলা দাঁড়ালো? আমাদের মোট 3টে ফর্মুলা দাঁড়ালো, 3-4টে ফর্মুলা। যে ফর্মুলাগুলোকে আমরা কিন্তু এক কাছে লিখে রাখবো, তোরা যারা আছিস তোরা কিন্তু লিখে রাখবি এইগুলোকে, এই 3-4টে ফর্মুলা যেগুলোকে দিয়ে নিউমেরিক্যালস হবে। এবার নিউমেরিক্যালস আসবে কীরকম? সেই নিউমেরিক্যালসগুলো ধরো আসবে, আচ্ছা এটা আমি বলে দিয়েছি নিশ্চয়ই, গড় আয়ু অর্ধায়ুর মধ্যে পার্থক্যটা এই ধরনের। কি বলেছে আমাকে? একটি তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু 30 দিন, যা বলবে আমরা জাস্ট লিখে যাব। আমরা ভালো ছেলের মতো যে আমাদেরকে দিয়ে দিচ্ছে ডেটাগুলো সেগুলো লিখে যাব। 30 দিন। এবার 30 দিনে পরমাণুর সংখ্যা 10^12 হলে প্রতি সেকেন্ডে কতগুলি বিঘটন হবে? প্রতি সেকেন্ডে বিঘটন খুঁজতে গেলে আমাকে কি বের করতে হবে? ডিএনডিটি, অর্থাৎ সক্রিয়তা। সক্রিয়তা মানেই তো এটা পড়েছিলাম যে কতগুলো বিঘটন হচ্ছে। এটা এবার মান চেয়েছে আমাকে, জাস্ট মানটা, নেগেটিভ ফেগেটিভের দরকার নেই। তাহলে ল্যামডা ইন্টু এন পড়ে থাকবে আমাদের কাছে। তাহলে আগে আমাদেরকে ল্যামডা বের করতে হবে, প্রতি সেকেন্ডে জানতে চেয়েছে। ল্যামডা ইকুয়াল টু 0.693 বাই কত? 30, অর্ধায়ু 30 দিন। দিনটাকে আমি ঘন্টায় রূপান্তরিত করলাম, তাকে আমি মিনিটে রূপান্তরিত করলাম, তাকে আমি সেকেন্ডে রূপান্তরিত করলাম। এবার এন মানে হচ্ছে সেখানে অক্ষত পরমাণু কত রয়েছে? 10^12 বলে দিয়েছে। তাহলে 0.693 বাই 30 ইন্টু 24 ইন্টু 3600 ইন্টু 10^12। বোঝা গেছে? এবার এই ক্যালকুলেশনের যে ডেটাটা আসবে এটা মনে রাখতে হবে তোমাদের, কারণ এই কোশ্চেনটা ইউনিক কোশ্চেন। এখানে তোমরা চাইলে অ্যাজাম্পশন ধরে করতে পারো, কিন্তু এই জায়গাটাকে তোমাদের একটু মনে রাখতে হবে, ঠিক আছে? এটা কত আসবে? 2.7 মতো আসবে। 2.7 ইন্টু 10^5, যতদূর মনে হচ্ছে, আমার মনে পড়ছে এরকম আসবে। নাহলে এটাকে 7 ধরে নিতে হবে, দিয়ে একটু অ্যাজাম্পশনে ক্যালকুলেশন করতে হবে, দিয়ে এই জিনিসটা আমাদের আসবে প্রতি সেকেন্ডে কতগুলো বিঘটন। বা এটাকে তোমাদেরকে বলেও দিতে পারতো কতগুলি বিঘটন না লিখে, যে সক্রিয়তা কত। সক্রিয়তার ক্ষেত্রেও কিন্তু আমরা একই কাজ করতাম, সেকেন্ডে নিয়ে এসে পুরোটা, ঠিক আছে? আচ্ছা, পরের কোশ্চেনটা, একটি তেজস্ক্রিয় নমুনার সক্রিয়তা টি ইকুয়াল টু 0-তে N0, মানে একবারে শুরুতে রয়েছে N0 পরিমাণে। টি ইকুয়াল টু 5 মিনিট পর আমাদের সক্রিয়তা কত হয়ে গেছে? N0/E, অর্থাৎ এনটা হয়ে গেছে N0/E। সক্রিয়তা হয়ে গেছে মানে সেখানে অবশিষ্ট পরমাণুর সংখ্যা ওটাই। তো সক্রিয়তা বলুক বা অবশিষ্ট পরমাণু বলুক, আমরা কিন্তু একই জিনিস বুঝবো। কত সময় পর নমুনাটির সক্রিয়তা প্রাথমিক সক্রিয়তার অর্ধেক হবে? আচ্ছা, প্রাথমিক সক্রিয়তার অর্ধেক হবে মিন্স আমাদের কত সময় পর অর্ধেক হবে? দ্যাট মিন্স টি হাফটা জানতে চেয়েছে, যে অর্ধেক লাইফটা জানতে চেয়েছে, কত সময় পর অর্ধেক হবে, মানে কি টি হাফ, অর্ধেক লাইফটা জানতে চেয়েছে। বা N/N0 ইকুয়াল টু ই টু দি পাওয়ার, আচ্ছা এই ফর্মুলাটা 1/2 টু দি পাওয়ার টি বাই টি হাফ একটু আগেই বের করেছিলাম আমরা, ঠিক কি না? আচ্ছা, এনের জায়গায় কত বসাবো আমরা? এনের জায়গায় বসাবো N0/E, আর নিচে একটা N0 পড়ে রয়েছে, ইকুয়াল টু 1/2 টি বাই টি হাফ। টি হাফ কত? কোথায় গেল? হ্যাঁ, টি হাফ কত রয়েছে আমাদের? কত বলেছে? 5 মিনিট পরে, এটা 5 মিনিট বলে দিয়েছে। আচ্ছা, টি হাফটাই আমাদেরকে জানতে চেয়েছে, টি হাফ হলো। আচ্ছা চলো, এবার এটা কেটে গেল আমাদের, তাহলে ln 1/E ইকুয়াল টু ln হাফ, উপরে কত পড়ে রয়েছে? 5,
বাই টি হাফ। দেখো দুদিকে এলএন নিয়ে নিলাম। এবার আমাদের কি আসবে, একটা পেজ এক্সট্রা নিই, এলএন ই মানে উপরে তুলে দিলাম, নেগেটিভ হয়ে যাবে, তাহলে এলএন টু, আচ্ছা বাই এগুলো সামনে চলে আসবে, 5/টি হাফ, এলএন টুটা পড়ে রইল, নেগেটিভটা চলে গেল, এলএন এর ভ্যালু হচ্ছে 1, তাহলে আমরা বলতে পারি যে 5/টি হাফ ইকুয়াল টু 1 এলএন টু বা টি হাফ ইকুয়াল টু 5 ইন্টু এলএন টু 0.693। আচ্ছা 0.693টাকে তোমরা অ্যাজামশনে 0.7 ধরে নিতে পারো, তাহলে 3.5 দাঁড়াবে আমাদের অ্যান্সার। কিসে আছে ইউনিটটা, মিনিটে আছে, তাহলে এত মিনিট হয়ে যাবে তার অর্ধায়ু। ঠিক আছে, এটা হয়ে যাবে এত মিনিট অর্ধায়ু। দেখো ক্লিয়ার আছে কিনা। এইভাবে আমাদের নিউমেরিক্যালসগুলো করব। এই নিউমেরিক্যালসটা কি বলেছে দেখো, একটি তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু, যেগুলো ডেটা বলেছে আমরা জাস্ট অঙ্ক করার নিয়মই হচ্ছে ফিজিক্সের, যে ডেটা বলেছে সেই ডেটাগুলোকে আমরা লিখে যাব যাতে না আমাদের পরে কনফিউশন হয়। কত সময় পর কোনো তেজস্ক্রিয় নমুনার ওই মৌলের 10% অবশিষ্ট থাকবে, মানে আগে ছিল N0, এখন হয়ে গেছে কত, 10% অবশিষ্ট থাকছে, অর্থাৎ 10/100, তাহলে N0/10 এখন পড়ে রয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের বলেছে কি ওই মৌলের কত সময় পর অবশিষ্ট থাকবে, আমরা আবার সেম ফর্মুলাতে বসাবো, N/N0 ইকুয়াল টু 1/2 হাফ, 1600 বছর বলে দিয়েছে আমাদেরকে। আচ্ছা N/N0 কত হবে, N এর জায়গায় N0/10 ইন্টু N0 কেটে যাবে, ইকুয়াল টু 1/2 হাফ মানে 1600 বছর। ঠিক আছে, N0 আমাদের কেটে গেল, দুদিকে এলএন নিলাম, দিয়ে LN10 নেগেটিভগুলো কেটে দিলাম, LN2। আচ্ছা এইটাকে আরেকটাভাবে ক্যালকুলেট করা যায়, এক মিনিট দাঁড়াও, এটাকে এইভাবে ক্যালকুলেট করা যেতে পারে, 1/10 ইকুয়াল টু 1/2 T/1600। আচ্ছা যারা LN10 ভ্যালু জানো, মানে LN10 ভ্যালু জানো, তারা তো ডাইরেক্ট বসিয়ে দিতে পারবে, মানে ওটাকে গুণ করে 2 দিয়ে 3 দিয়ে কিছু একটা দিয়ে গুণ করতে হয়। বাট এটাকে আমরা এইভাবেও করতে পারি, 1/2 আমরা 2 কতর ঘাতে লিখতে পারি, 2 কতর ঘাতে লেখা যেতে পারে এটাকে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8 মানে 3, 1/2 8 হচ্ছে, 8-এর থেকে আর একটু বেশি মানে 3.3 এর কাছাকাছি আসবে এটা। 10টাকে আমরা দেখো, 10টাকে আমরা 8কে আমরা কীভাবে লিখতে পারি, 2³ মানে 2/3, তাহলে তার থেকে আরেকটু বেশি, কতটা বেশি, 2 যদি আমি 4 করি তাহলে 16 হয়ে যাবে, 16তেই কিছু রকম মানে 2/3 পয়েন্ট সামথিং একটা থাকবে, তাহলে 3.3 1/2। এটা তোমাদের কী বলো তো, অঙ্ক করতে করতে এগুলো অ্যাজাম্পশনে চলে আসবে, আর যদি না হয় তাহলে LN10 ভ্যালু ধরে আমরা করব। হয়েছে, বা T ইকুয়াল টু 3.3 ইন্টু 1600। এবার এই ক্যালকুলেশনটা কী হবে, 348 00 প্লাস 0.3 সাথে করবো, দেখো 3.3কে 3 আর প্লাস 0.3 লেখা যায় না, তো ইন্টু 1600 করতেই পারি আমি ক্যালকুলেশনের জন্য, 48 মানে 480 দাঁড়াচ্ছে, তাহলে কত দাঁড়াবে এটা, 5280 মতো, এত ইয়ার্স মতো টি এর ভ্যালুটা, যে এত সময় পর সে নমুনার এত অংশ থাকবে, 10% পড়ে থাকবে। ঠিক আছে, ঠিক আছে, চলো এবার এই অঙ্কগুলোতে তোমাদের ক্যালকুলেটার যেহেতু অ্যালাউ নেই, এই অঙ্কগুলোতে তোমাদের কিন্তু মানে অ্যালাউ আছে যে একটু মানে এদিক ওদিক হতে পারে অ্যান্সার, তো সেটা নিয়ে বেশি ভাবার প্রয়োজন নেই যে স্যার একবারেই যদি ডেটা না মেলে, এরকম হবে না, কাছাকাছি আসতে হবে, ওরা অ্যান্সার নাম্বার দিয়ে দেবে। খুব ভালো কোশ্চেন দেখো, এটা একটি তেজস্ক্রিয় আইসোটোপের অর্ধজীবন, আবার বলে দিয়েছে আমাদেরকে অর্ধজীবন, T/2 ইকুয়াল টু 10 ইয়ার্স, 10 ইয়ার্স, কত সময় পর এর সক্রিয়তা কমে 3.125% হবে। প্রথমে যদি N0 ছিল, এখন এনটা কত, সক্রিয়তা যেহেতু বলেছে, সক্রিয়তাকে আমরা মানে অবশিষ্ট পরমাণুর সংখ্যা হিসাবেও তুলনা করতে পারি। N ইকুয়াল টু কত বলেছে, আমার সক্রিয়তা কমে কত হয়েছে, 3.125% এতটা পড়ে রয়েছে পুরোটার, মানে আগের এত পার্সেন্ট পড়ে রয়েছে, বা N0 এটাকে 3.125/100% আছে, তাহলে এত অংশ পড়ে রয়েছে, বা N0 ইন্টু 0.03125। স্যার এই এত বড় ক্যালকুলেশনগুলো কীভাবে আসবে, আমি বলে দিচ্ছি, N/N0 ইকুয়াল টু 1/2 T/T হাফ, জানি না কত সময় পর, T/2টা বলেছে 10 বছর। এবার N এর জায়গায় আমরা N0 0. মানে 3
0.03125 লিখতে পারি, বাই n0 কেটে যাবে, তোমরা চাইলে ডেটাটা বসিয়ে দিতে পারো। 1/2t/t/10। এছাড়া লগ ধরেও তো হবে না, এগুলো করবো কীভাবে? এগুলো করার জন্য কিছু ডেটা মনে রাখতে হবে আমাদেরকে, সেই ডেটাটা হচ্ছে এটা। 1/2 যদি হয় তার ভ্যালু কত হয় 0.5, মানে হাফ। 1/2 মানে হচ্ছে 1/4 0.25, তাকে আবার হাফ করলে হয় 1.025, তাকে হাফ করলে হয় 0.625, তাকে হাফ করলে হয় আমার 1/32 বা 1/2 যার ভ্যালু হয় 0.3125। তো এমন তোদের ভ্যালু দেখবে না যেটা তোরা পরীক্ষাতে করতেই পারিস না, কারণ ওরাও জানে তোদের কাছে ক্যালকুলেটার অ্যালাউ নেই, তোদের এমন ভ্যালু দেবে না। তো একটু মাথাটাকে মানে খোলা রাখবি। এই 0.312 ভ্যালু কত? 1/32। এর ভ্যালু হচ্ছে 1/32। 1/2t/10, 1/32কে আমরা 1/2 ধরতে পারি, ইকুয়াল টু 1/2t/10। দুদিকে কম্পেয়ার করে t ইকুয়াল টু 50 ইয়ার্স, কারণ t/10 ইকুয়াল টু 5। t/10 পাওয়ারগুলোকে আমি কম্পেয়ার করে বলতে পারি। তাহলে 50 বছর পর আমাদের কী হবে? এই জিনিসগুলো এরকম আসবে, ঠিক আছে? তো এই গেল পুরো তেজস্ক্রিয়তা, সেখান থেকে কিছু নিউমেরিক্যালস। এখান থেকে এক্সট্রা আর কিছু সেরকম কোয়েশ্চেন্স আসবে না, এগুলোই রয়েছে। এগুলোর মধ্যে নিউমেরিক্যালস টুকটাক ভালোভাবে দেখে গেলে এখান থেকে কমন পেয়ে যাবি। ঠিক আছে, চল টাটা, পরের ভিডিওতে আবার তোদের সাথে দেখা হচ্ছে।